আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নামাজ পড়বে না? নামাজের কথা শুনে ইমা উঠতে গেলে নিজের অবস্থান বুঝতে পারল আর লজ্জায় কুঁকড়ে গেল। কোনো রকমে পোশাক ঠিক করে এক ছোট ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। ইয়াদ ইমার কাণ্ড দেখে মুচকি হাসল আর ইমা লাজুক হেসে নিজের মাথায় গাঁটটা মেরে দ্রুত শাওয়ার নিতে লাগলো। শাওয়ার শেষে খেয়াল করলো কোনো পোশাক আনা হয়নি তার। এত কিছু না ভেবে দরজা একটু ফাঁকা করে ইয়াদের কাছে চাইল। ইয়াদ আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। ইমা চাইতেই ইয়াদ তার হাতে পোশাক ধরিয়ে দিল। ইমা দ্রুত চেঞ্জ করে বের হতেই ইয়াদ চলে গেল শাওয়ার নিতে। ইমা জায়নামাজ বিছিয়ে ইয়াদের জন্য ওয়েট করতে লাগলো। ইয়াদ বের হলে দুজনে একসাথে ফজরের নামাজ আদায় করে নিল। নিজেদের নতুন জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া চাইল। জায়নামাজ ভাঁজ করে রেখে ঘুরে দাঁড়াতেই ইয়াদ ইমাকে কোলে তুলে নিল। ইমা চমকে উঠে বলল, এমন ভূতের মতো হুটহাট কোলে তুলে নেন কেন? ভয় পাই তো নাকি? আর আপনার কষ্ট হয় না এভাবে কোলে নিতে? ইয়াদ ভাব নিয়ে বলল, লাস্ট বার 160 কেজি ওজন তুলেছিলাম, আর তুমি বড়জোর 50 কেজি হবে। হাউ ফানি! 50 কেজি নিয়ে আমার কষ্ট হবে? ইমা আর কিছু বলল না। ইয়াদ তাকে নিয়ে আবার ছাদে যেতে লাগলো। ইমা ভুরু কুচকে বলল, এখন আপনার ছাদে কি? ইয়াদ মুচকি হেসে বলল, আজ একসাথে সূর্যোদয় দেখব। আপনি এত রোমান্টিক আগে বুঝিনি কিন্তু। ইয়াদ চোখ টিপ মেরে বলল, কেবল তো শুরু, আরো অনেক কিছু দেখার বাকি আছে মাই লাভ। ইমা চোখ সরিয়ে নিল ইয়াদের থেকে। ছাদে গিয়ে দেখলো বৃষ্টির জন্য সব সাজানো লান্ডভন্ড হয়ে পড়ে আছে। তা দেখে ইমা হেসে বলল, আমি গত রাতে বৃষ্টিটা আগে নেমে যেত, আপনার এত পরিশ্রমের পরিণাম এমন হয়ে যেত আমি দেখার আগেই। ইয়াদ ইমাকে নিয়ে পূর্ব দিকটায় নামিয়ে দিয়ে বলল, তা যা বলেছ। ইমা সামনে তাকিয়ে রেলিং ধরে দাঁড়ালো আর ইয়াদ তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। পূর্ব আকাশটা লাল হয়ে গেছে, একটু পরে সূর্য উঠে যাবে। ইয়াদ ইমার ভেজা চুল নাক ডুবিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। আমাদের জীবনের প্রত্যেকটা সকাল যেন এমন হয় আজ থেকে। ইয়াদের কথা শুনে ইমা কিছু বলল না। সময়টা উপভোগ করতে লাগলো দুজনে। রোদ উঠে গেলে ছাদ থেকে নেমে এলো। কেয়ারটেকার ব্রেকফাস্ট সাজিয়ে রেখেছে টেবিলে। ইয়াদ গত রাতে মিথ্যে বলেছিল, এখানে কেউ নেই। কেয়ারটেকার সব কাজ শেষ করে নিজের রুমে চলে গিয়েছিল। আর দারোয়ানও লাইটও ইয়াদ ইচ্ছে করে অফ রেখেছিল। ইমা সব জানতে পেরে ইয়াদকে এলো পাথারি কয়েকটা কিল খুশি লাগিয়ে দিল। সকাল সকাল ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে চলে এলো দুজনে। ইয়াদ ড্রাইভ করছে আর মাঝে মাঝে ইমাকে দেখছে। ইমাও আর চোখে ইয়াদের দিকে তাকাচ্ছে। ইমা সামনে তাকিয়ে মনে মনে বলল, মাফ করবেন আমাকে, আরমান ভাইয়ার ভালোবাসার কথাটা আপনার থেকে লুকিয়ে গেছি। যে মানুষটা আমাকে কখনো সহ্য করতেই পারেনি, আজ হঠাৎ করে সে এসে বলছে আমাকে নাকি ভালোবাসে। সেটা কিভাবে বিশ্বাস করে নেব বলুন? আর যেটা আমি নিজেই বিশ্বাস করি না সেটা আপনাকে জানিয়ে একটা তিক্ততা বাড়াতে চাই না। ইমা? ইয়াদের ডাকে ইমার ভাবনার সুতো ছিল আর খানিকটা চমকে ইয়াদের দিকে তাকালো। কিছু বলবেন? কি ভাবছো তুমি? কিছু না, আপনি কিছু বলছিলেন? ইয়াদ মুচকি হেসে বলল, খুব তাড়াতাড়ি আমরা সুইজারল্যান্ড যাচ্ছি। ইমা বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, মানে? মানে আমরা সুইজারল্যান্ড যাচ্ছি হানিমুনে। তাই জন্যই কি আপনি এমন উদ্ভট পোশাক নিয়ে এসেছেন? আর যাওয়ার আগে আমাকে অনেক কাজ গুছিয়ে যেতে হবে। কয়েকদিন প্রচুর ব্যস্ত থাকবো, তাই গতকাল সব শপিং করে ফেলেছি। শুধু তোমার না, আমার জন্যও করেছি। সুইজারল্যান্ডে যাওয়ার স্বপ্ন ইমার অনেক দিন থেকে। মূলত ঘোরাঘুরি খুব পছন্দ ইমার, আর সেটা যেখানেই হোক। তবে সুইজারল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখেছিল সুইজারল্যান্ডের সৌন্দর্যের একটা ভিডিও দেখার পর। স্বপ্নটা সত্যি হবে কখনো ভাবেনি ইমা। খুশিতে ইমা হুট করে ইয়াদের গালে কিস করে দিল। ইয়াদ অবাক চোখে ইমার দিকে তাকালে ইমা লজ্জায় বাইরের দিকে তাকালো। ইয়াদ মুচকি হেসে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আরমান। আনিরুল সাহিরার কথা তাকে ছাড়তে এসেছে। সাহিরা কেঁদে বুক ভাসাচ্ছে। আরমানের লাস্ট মুহূর্তে এসে মনে হচ্ছে যাওয়া ক্যান্সেল করে দিতে, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। আমিনুল বলল, আরমান, এখানে সময় আছে, দেখো ভেবে একবার। বাবা আমি যাচ্ছি, এটাই ফাইনাল। আমিনুল ঘুরে চোখের পানি আড়াল করার চেষ্টা করল, আর সাহিরা শব্দ করেই কাঁদছে। কথা আওয়াজ কিছুটা নিচু করে বলল, এখনো বলবে না ভাইয়া, তুমি কেন যেতে চাইছো? আরমানও ছোট্ট করে উত্তর দিল, ভালোবাসা।
কথা অবিশ্বাসের চোখে তাকালো আরমানের দিকে। আরমান কাউকে ভালোবাসে এটা যেন কথা হজম করতে পারছে না। আর এদিকে আরমানের চোখ আশেপাশে একজনকে খুঁজছে। হ্যাঁ, সেটা আর কেউ নয়, ইমা। লাস্টবারের জন্য ইমাকে আসতে বলেছিল আরমান। আশেপাশে দেখতে না পেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আরমানের জন্য তার জীবনের সময় কোথায়? সময় শেষ করে আসছে আরমান। আর একবার পিছনে তাকিয়ে কাচের দরজা ঠেলে ভিতরে চলে গেল। চাইলেও এখান থেকে আর ফেরত যেতে পারবে না। সব চেকিং হচ্ছে। আরমান আবার কাচের দরজার ওপারে তাকাতেই ইমাকে দেখতে পেল। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল আরমানের। ইমার পেছন থেকে ইয়ানাকেও বের হতে দেখল। কাছের দরজার ওপারে আর এপারে দাঁড়িয়ে আছে একতরফা ভালোবাসার তিনটে পরিণতি। আরমান ইমাকে ভালোবেসেছিল একতরফা, আর ইয়ানা আরমানকে। একতরফা ভালোবাসাগুলো খুব কমই পরিণতি পায়। একমাত্র রেহানার একতরফা ভালোবাসায় পরিণতি পেয়েছে। ইমা আর ইয়ানা দুজনেই আরমানের দিকে তাকিয়ে আছে। একজনের চোখে ভালোবাসা আর একজনের চোখে মায়া। হ্যাঁ, আজ আরমানের জন্য মায়া হচ্ছে ইমার। তবে কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে অনেক আগেই। এদিকে আরমান বুকের ভিতর তীব্র যন্ত্রণা নিয়ে তাকিয়ে দেখছে ইমাকে। বুকটা আজ বড্ড বেশি পুড়ছে তার। ইয়ানা তো রেহানকে পাশে পেয়ে নিজের বুকের যন্ত্রণাটা কমিয়ে নেবে, কিন্তু আরমানের কোনো উপায় নেই কষ্টটা একটু লাঘব করার। আরমান আর একবার বাবা মা বোন আর না পাওয়া ভালোবাসাকে দেখে সবার চোখের আড়ালে চলে গেল। আরমান আড়ালে চলে যেতেই আজ অজানা কারণে ইমার চোখ থেকে এক বিন্দু পানি গড়িয়ে পড়ল। পানির বিন্দুটা হাতে নিয়ে দেখে নিজেই অবাক হলো। এদিকে ইয়ানার চোখে আজ পানি নেই, কারণটা তার অজানা। এভাবে কেটে গেল বেশ কিছুটা সময়। ইয়ানা স্থির গলায় বলে উঠল, চলো ভাবি, আমাদের যেতে হবে। ইমা ছোট্ট করে হুম বলে হাঁটতে লাগলো সামনে। ইয়ানার একবার পিছনে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ইমার পিছনে যেতে লাগলো। ইমা ইয়াদকে এখানে আসার কথা বললে সে ইয়ানাকে সাথে নিয়ে আসতে বলে। সে ব্যস্ত, আসতে পারবে না, আর ইমাকেও একা ছাড়তে পারবে না, তাই ইয়ানাকে সাথে নিয়ে আসতে বলেছে। গাড়িতে গিয়ে বসতেই তাদের মাথার উপর দিয়ে বিকট শব্দে প্লেনটা চলে গেল। দুজনেই সেদিকে তাকিয়ে রইল কিছুটা সময়। আরমান তাকিয়ে আছে উইন্ডো দিয়ে বাইরের দিকে, চোখ দুটো টলমলো করছে নোনা জলে। আবার কবে এই দেশে, এই মাটিতে আপনজনদের কাছে ফিরে আসবে সেটা তার জানা নেই। এটাও জানে না আদৌ কোনোদিন আর আশা হবে কিনা। বুকের ভেতরটা প্রচন্ড ভারী লাগছে তার। আরমান চোখ বন্ধ করে সিটে হেলান দিল, আর চোখের কোণ বেয়ে নোনা জলের ধারা গড়িয়ে গেল। আরমানের হঠাৎ অস্বস্তি হতে লাগলো। মনে হচ্ছে তার দিকে কেউ গভীরভাবে তাকিয়ে আছে। আরমান চোখ খুলে চমকে উঠল। চশমা চোখে একটা মেয়ে তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। আরমান প্রথমে শুধু চশমাওয়ালা চোখ দুটোই দেখতে পেয়েছে। আরমান চমকে উঠে বলল, হে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? মেয়েটা সোজা হয়ে বসে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই মাইসেলফ আরিশা রায়হান। আরমান ভুরু কুচকে বলল, সো হোয়াট? হোয়াই ডিড ইউ লুক অ্যাট মি লাইক দ্যাট? আরিশা হাত সরিয়ে নিয়ে চশমাটা একটু ঠিক করে নিয়ে বলল, না মানে আপনি আসার পর থেকে কেমন গোমরা মুখে বাইরেই তাকিয়েছিলেন, আবার দেখলাম কান্নাও করছিলেন, তাই একটু কৌতূহল হয়েছিল। আরমান ভুরু কুচকালো মেয়েটাকে গড়গড় করে বাংলা বলতে দেখে, কারণ চেহারায় অনেকটাই ফরেনারের ছাপ আর পোশাকেও। আরমান গম্ভীর গলায় বলল, তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন? আরিশা গাল ফুলিয়ে বলল, সরি। আরমান আবার চোখ বন্ধ করে নিল, আর মেয়েটা একটু উসখুস করে আবার বলল, আপনি কি অস্ট্রেলিয়া যাচ্ছেন? আরমান বিরক্ত গলায় বলল, না, আমি অস্ট্রেলিয়ার ফ্লাইটে আমেরিকা যাচ্ছি। আরমানের উত্তরে আরিশা একটু লজ্জা পেল, তবে পাত্তা না দিয়ে আবার বলল, না মানে আমি অস্ট্রেলিয়া থাকি, তাই বলছিলাম আপনি অস্ট্রেলিয়ায় কোথায় যাচ্ছেন? আরমান বিরক্ত হলেও ভদ্রতার খাতিরে ছোট্ট করে উত্তর দিল, সিডনি শহরে। আরিশা উৎসুক গলায় বলল, ওয়াও, আমিও সিডনি শহরেই থাকি। আমার জন্ম সিডনি শহরেই। বাবা একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করে, সেই সুবিধার্থে সিডনিতেই থাকি আমরা। বাবা মা দুজনেই পিওর বাঙালি, আর রিলেটিভ সব। বাংলাদেশে আমি আমার দাদু বাড়ি গিয়েছিলাম। আরমানের প্রচন্ড বিরক্ত লাগছে মেয়েটার কথা, কিন্তু কিছু বলতেও পারছে না। এত ঘন্টার জার্নি যদি এই মেয়ের সাথে থাকে তাহলে সে নিশ্চিত পাগল হয়ে যাবে। সেটা ভেবে আরমানের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আরমান ছোট ছোট শব্দে মেয়েটার প্রশ্নের উত্তর দিচ্ছে। কথায় কথায় যখন জানতে পারল মেয়েটার বাবা আরমানের অফিসেরই সিনিয়র অফিসার, তখন বেশ অবাক হলো। তবে মেয়েটাকে বুঝতে দিল না। এতটুকু সময়ে আরমান এটা নোটিস করেছে মেয়েটাকে। প্রতি 5 মিনিটে একবার তার চোখের চশমাটা নেড়ে চেড়ে ঠিক করে নেয়। আরমান বিরক্ত হয়ে বলল,
আপনি কি এবার একটু চুপ করবেন দয়া করে? আসলে আমার মাথার একটু ধরেছে। আরিশা গোমরা মুখে বলল। আসলে আমি বেশি সময় চুপ করে থাকতে পারি না, মনে হয় পেটটা ফুলে যাচ্ছে কথায়। আরমানের ইচ্ছে করছে নিজের মাথা নিচে ফাটাতে, কোনো ফ্যাসাদে পড়লো সেটা ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়ের বকবকে সে নিজের কষ্টের কথা প্রায় ভুলে গেছে। কথা থেমে থেমে কান্না করছে আর ঈশান তাকে সান্ত্বনা দিচ্ছে। কথা নাক টেনে বলল, ভাইয়া এভাবে কেন চলে গেল বলুন তো? ভাইয়ার সাথে তেমন কথা হতো না, মেশা হয়নি তেমন করে, কিন্তু দিনে কয়েকবার সামনাসামনি হয়ে যেতাম আর টুকিটাকি কথাও হতো। কিন্তু বাড়িতে গেলে এখন কেমন যেন দম বন্ধ হয়ে আসছে আমার। সকালে ভাইয়াকে দিয়ে আসার পর থেকে মা শুধু কেঁদেই যাচ্ছে। ঈশান কি বলবে বুঝতে পারছে না। সে নিজেও বুঝে উঠতে পারছে না আরমান হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত কেন নিল। ভার্সিটিতে তার টিচার কেরিয়ার বেশ ভালোই চলছিল, তাহলে হঠাৎ এমন সিদ্ধান্ত? ঈশান ভাইয়া কাউকে ভালোবাসতো? ঈশান চমকে উঠে তাকালো কথার দিকে। মানে? ভাইয়া যাওয়ার আগে ছোট্ট উত্তরে এটাই বলে গেছে। ঈশান হিসাব মেলাতে পারছে না। তার জানা মতে আরমান ভার্সিটি লাইফ থেকে পিওর সিঙ্গেল। অনেক মেয়ে তাকে প্রপোজ করলেও কখনো অ্যাকসেপ্ট করেনি। ঈশান শুনেছিল বাজি ধরে কোনো মেয়েকে প্রপোজ করেছিল, কিন্তু সেটাকে আর জানা নেই। ঈশান একটু ভেবে বলল, সেটা কে কিছু বলেছে আরমান স্যার? কথা হতাশ গলায় উত্তর দিল, না, তবে আমার মনে হয় মা কিছু জানে। অনেকদিন ধরেই মা আর ভাইয়ের সম্পর্ক কিছু ঠিক নেই। ঈশান কথাকে বাহাতে জড়িয়ে ধরে বলল, এখন এসব নিয়ে ভেবে কাজ নেই, আরমান স্যার তো চলেই গেছে। কথা বিরক্ত হয়ে বলল, কি সব সময় স্যার স্যার করেন? ভাইয়া বলেই তো হয়। ঈশান কথাকে একটু কাছে টেনে বলল, আগে স্যার ছিল তাই স্যার বলেছি, এখন শুধু বউয়ের বড় ভাই তাই ভাইয়াই বলবো। কথা ভ্রু কুচকে বলল, ঢং দেখে বাঁচি না, বিয়ের খবর নেই, বউ বউ করতে এসেছে। ঈশান মুচকি হেসে বলল, তোমার 18 হলেই বিয়ে করে নিব খুকি, ভাইয়াকেও বলতে হবে তোমার কথা। কথা আর কিছু বলল না। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। তবুও কথার মন ঠিক হচ্ছে না। বারবার আরমানের কথা মনে পড়ে কষ্ট হচ্ছে। আর একটা প্রশ্ন মনে ঘুরঘুর করছে, মেয়েটা কে ছিল আর কি হয়েছিল, যার উত্তর হয়তো আর কোনো দিন পাওয়া সম্ভব নয়। সময়ের সাথে সাথে হয়তো প্রশ্নটাও মাটি চাপা পড়ে যাবে। আরমান এখন একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, কারণ মেয়েটা বকবক করে ঘুমিয়ে পড়েছে। আরমান মনে মনে দোয়া করছে জার্নি শেষ হওয়ার আগে যেন মেয়েটার ঘুম আর না ভাঙে। কিন্তু অনেক লম্বা জার্নি, তাই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা খুব কম। আরমান একবার মেয়েটাকে স্ক্যান করে নিল। পায়ে হোয়াইট কেটস, ব্লু জিন্স, প্যান্টের সাথে ব্লু আর হোয়াইট কম্বিনেশনের একটা লং টপস, আর গলায় স্কার্ফ ঝুলানো। এসব পোশাক আরমানের একদমই পছন্দ না। মুখের দিকে তাকিয়ে প্রথমেই চোখ পড়ল চশমার আড়ালে বন্ধ চোখ জোড়া। চিকন নাকের উপর চশমাটা আলগা হয়ে আছে, ঠোঁট দুটো গাঢ় গোলাপি। এতক্ষণ ননস্টপ নড়লেও এখন চুপ করে আছে। ঝুটি করা চুলের কিছু চুল বের হয়ে গালের উপর পড়ে আছে। ধবধবে সাদা মুখে মেকআপের ছোঁয়া নেই। এতটাই সাদা মেকআপের হয়তো প্রয়োজনই পড়েনি। মডার্ন হলেও উশৃঙ্খল মনে হচ্ছে না। আরমান আবার উইন্ডো দিয়ে বাইরে তাকালো। এখন কোনো দেশের উপরে আছে তার জানা নেই, তবে নিজের জন্মভূমি অনেক সময় আগেই পিছনে ফেলে এসেছে, সেটা ভালো করেই জানে। আবার বুকের ভিতর রক্তক্ষরণ শুরু হয়ে গেল আরমানের। দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিল সিটে। আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আরিশার আওয়াজ কানে আসতেই আরমানের এখন কান্না করতে ইচ্ছে করছে। এখনই তো ঘুমালো, আবার ঘুম ভেঙে গেছে মানে? এখন আবার আরমানের মাথা চিবিয়ে খাবে। আরমান চোখ খুলে তাকিয়ে বিরক্ত গলায় বলল, প্রবলেম কি আপনার? আরিশা আবার চশমা ঠিক করে বলল, মানে ঘুমের মধ্যে মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে, তাই ঘুম ভেঙে গেল। আরিশার কথা শুনে আরমান শুকনো মুখে বিষম খেল রীতিমতো। আসলে আমার ঘুম খুব পাতলা, একটুতেই ভেঙে যায়। আরমান কিছু না বলে চুপ করে রইল। হঠাৎ আরিশা দাঁতে জিহ্বা কেটে বলল, এই যা, সেই কখন থেকে বকবক করছি, অথচ এখনো আপনার নামটাই জানা হলো না। কি নাম আপনার? বরাবরের মতো আরমানের ছোট উত্তর, আরমান মাহমুদ। ওয়াও, নাইস নেমস। আর আমার নামের সাথে কিন্তু অনেকটা মিলও আছে। আরমান ছোট ছোট চোখে তাকালো আরিশার দিকে, আর বিনিময়ে আরিশা ফোকলা হাসল। আরমান চোখ সরিয়ে নিল। আরিশা গলার আওয়াজ নিচু করে বলল, আপনাকে একটা সিক্রেট বলছি, শুনুন, আপনার কাজে লাগবে। আরমান আবার ভ্রু কুচকে তাকালো আরিশার দিকে, আর আরিশা বলল, আমার পাপা হচ্ছে হিটলারের খালাতো ভাই। অস্ট্রেলিয়ার মতো দেশে থেকে
আমাকে বাংলাদেশের কালচারে চলতে বলে সবসময়। এটা কেমন কথা হলো বলুন তো আপনি? আমাকে চালাকি করে বাংলাদেশে পাঠিয়েছিল ওনার বন্ধুর হ্যাংলা ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। আমিও কম যাই নাকি? ওই ছেলে এমন হাল করেছি জীবনে বিয়ের কথা মুখে নিতেও ভয় পাবে। কথাটা শেষ করে ভাব নিয়ে চশমাটা আবার একটু নেড়েচেড়ে ঠিক করে নিল। এদিকে আরিশার কথা শুধু আরমানের চোখ রসগোল্লার মতো হয়ে গেছে। মেয়েটাকে দেখে মনে হয় না এতটা দুষ্টু হতে পারে। এসব আপনাকে কেন বলছি সেটা শুনুন। আপনি আমার পাপার আন্ডারে কাজ করবেন, তাই আগের সাবধান করে দিলাম। আরিশা নিজের সিটে আয়েশ করে বসলো, আর আরমান অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। নিজের বাবাকে কেউ হিটলারের খালাতো ভাই বলতে পারে আরমানের ধারণা ছিল না। মিনি ছাদে বসে আছে ইমা। ইয়াদ এখনো বাসায় ফেরেনি। বেশ ব্যস্ত সময় পার করছে সে। ইমার মন ভালো নেই আজ। এয়ারপোর্ট থেকে আসার পর থেকে একটুও স্বস্তি পায়নি। বারবার আরমানের ব্যথিত চোখ আর চাহেরা বেগমের কান্না চোখে ভাসছে। ইমার মনে হচ্ছে আরমান চলে যাওয়ার জন্য সেই দায়ী। ইমা উঠে গিয়ে রেলিং ধরে দাঁড়ালো আকাশের দিকে, তাকিয়ে আর বিড়বিড় করে বলল,